আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস আয়োজিত উইকলি জিকে হাইলাইটসে। আজকের এপিসোডে আমরা দেখব 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী। এর মধ্যে থাকবে জাতীয় বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই কিছু জাতীয় বিষয়াবলী। প্রথমে দেখতে পাচ্ছি একীভূত হয়েছে দেশের 5টি বেসরকারি ব্যাংক। এই বেসরকারি ব্যাংকগুলো মূলত মূলধন সংকট এবং অন্যান্য সমস্যায় জর্জরিত ছিল। এ কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই আলোচনায় ছিল এদেরকে একীভূত করে একটা ব্যাংক করে ফেলার, এবং সবশেষে এই সপ্তাহে এসে এই কাজটি সমাপ্ত হয়েছে এবং এই 5টি ব্যাংককে একত্র করে নতুন একটি ব্যাংক বানানো হচ্ছে, যেটির নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। বলে রাখা ভালো, এই 5টি ব্যাংকও মূলত শরিয়া ভিত্তিক ব্যাংকই ছিল এবং এদেরকে একসাথে করে শরিয়া ভিত্তিক নতুন ব্যাংকই তৈরি করা হচ্ছে। এবং ইতিমধ্যে এগুলোর পরিচালনা যে পর্ষদ সেটাও ভেঙে দেওয়া হয়েছে এবং প্রশাসকগণ কিন্তু এটার দায়িত্ব নিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকই এই ব্যাংকগুলোর দেখাশোনা করছে এবং বাংলাদেশ ব্যাংক এই সবগুলো ব্যাংকের মূলধন একত্র করে নতুন যে ব্যাংকটি হবে সেটি পরিচালনা করবে এবং এটার জন্য তাদের প্রায় 2 বছরের বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন এই ব্যাংকে যারা আমানত রেখেছেন তাদের কারোরই আমানত খোয়া যাবে না, তারা সবাই নির্দিষ্ট সময়ের পরে তাদের আমানত ফেরত পাবেন এবং ব্যাংকের যারা কর্মী আছে তাদেরও কিন্তু বর্তমানে চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গুম প্রতিরোধ অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার অন্যতম একটা ম্যান্ডেট ছিল গুম প্রতিরোধ সংক্রান্ত আইন করা এবং গুমের বিচার করা। এরই ধারাবাহিকতায় এই সরকার 6 নভেম্বর বৃহস্পতিবারে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 নামে যে খসড়াটি সেটি অনুমোদন দিয়েছে এবং এই প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যেন ভবিষ্যতে এই ধরনের অপরাধ দেশে আর না ঘটে। এবং এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের অভিযোগ গ্রহণ এবং স্বাধীনভাবে এর তদন্ত করারও কিন্তু অনুমোদন দেয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক। তিনি বর্তমান এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। 2001 সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই রেকর্ডটি করেন এবং এখনও কিন্তু এটি অক্ষুণ্ণ রয়েছে। এছাড়াও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জয়ে তার কিন্তু অবদান রয়েছে। এরপর আমরা চলে যাব আন্তর্জাতিক বিষয়াবলিতে এবং প্রথমেই থাকছে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের খবর। জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন এবং তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে এই জয় লাভ করেছেন। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু এখানে জিতেছেন বিশাল ভোটের ব্যবধানে। এছাড়াও এই প্রথম কোনো দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের কিন্তু মেয়র হয়েছেন এবং একই সাথে গত 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়রও কিন্তু হয়েছেন মাত্র 34 বছর বয়সী মামদানি। এছাড়াও আমরা যদি মামদানির পরিবারের পরিচয়টা একটু জানতে চাই, যে তার বাবা মাহমুদ মামদানি একজন আফ্রিকান ভারতীয়। এছাড়া তার মা মীরা নায়ার কিন্তু ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। এছাড়াও মামদানির জন্ম কিন্তু উগান্ডায় এবং মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং পরবর্তীতে তারা চলে আসেন ইউএসএতে এবং তারা কিন্তু ইউএসএতে ইমিগ্রেন্ট হিসেবে এসেছেন এবং ইউএসএ ট্রাম্পের যে ইমিগ্রেন্ট ইস্যুটা এটা নিয়েও কিন্তু মামদানি জোর গলায় কথা বলেছেন এবং বলে যাচ্ছেন। এছাড়াও এই নির্বাচন অনুষ্ঠিত হয় 4 নভেম্বর এবং এই নির্বাচনে মামদানি মোট 50.4% ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং অ্যাকচুয়ালি প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো, তিনি পেয়েছেন 46.6% ভোট। অ্যান্ড্রু কুমো যদিও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই দাঁড়িয়েছিলেন নির্বাচনে, কিন্তু তিনি মামদানির কাছে হেরে গেছেন। পরবর্তীতে আমরা দেখে নিই আরেকটি ইন্টারেস্টিং নিউজ। বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনও ধরে রেখেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। আসলে ইলন মাস্কের পরিচয় যদিও শুধু টেসলা দিয়ে দেওয়া যায় না, কিন্তু বর্তমানে তার পদবি অনুযায়ী তিনি টেসলার প্রধান নির্বাহী, এটাই বর্তমানে তার সবচেয়ে বড় পরিচয়। এছাড়াও তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক। এছাড়াও নানা রকমের প্রযুক্তি কোম্পানি তার রয়েছে। 1 নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক যে ম্যাগাজিন ফোর্বস এটি শীর্ষ 10 ধনীর তালিকা প্রকাশ করে। আমরা জানি ফোর্বসই সবসময় এই জাতীয় তালিকা প্রকাশ করে থাকে। এছাড়াও ইলন মাস্ক আমরা দেখতে পাচ্ছি স্পেস এক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর সঙ্গেও যুক্ত এবং তিনি এগুলো সবগুলোরই সহপ্রতিষ্ঠাতা। এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং তৃতীয় স্থানে আছেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস। এবং এই তালিকার 10 জনই কিন্তু বিভিন্ন টেক কোম্পানির সহপ্রতিষ্ঠাতা।
অর্থাৎ আমরা বুঝতে পারছি বর্তমান পৃথিবীতে আসলে টেক কোম্পানিরই জয় জয়কার চলছে। যারা টেক কোম্পানি চালাচ্ছেন তারাই আসলে পৃথিবীর সর্বোচ্চ ধনী হচ্ছেন এবং পৃথিবীর অনেক কিছু তারাই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করছেন। পরবর্তীতে দেখে নিই নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ী হলো ভারত। তৃতীয়বারের চেষ্টা, অর্থাৎ এই বছর নিয়ে তৃতীয়বার ভারত ফাইনালে উঠেছিল এবং প্রথমবারের মতো কিন্তু তারা নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। 30 সেপ্টেম্বর ভারতে এই বিশ্বকাপের আয়োজনটা শুরু হয় এবং 3 নভেম্বর মুম্বাইয়ে এটার ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয় এবং সেখানে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারায় ভারত এবং এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতেরই দীপ্তি শর্মা। প্রথমবারের মতো ভারত নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সারা ভারত জুড়ে বইছে আনন্দের উল্লাস এবং তাদের ক্রিকেট বোর্ড এছাড়াও অন্যান্য অনেক প্রভাবশালী ব্যক্তি তাদের জন্য বিশাল বিশাল পুরস্কারের ঘোষণা কিন্তু দিয়েছেন। আজকের জন্য আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত শুভকামনা।